প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব কৃষি অর্থনীতি এবং কৃষির বাজেট নিয়ে। এজন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, কৃষি অর্থনীতিবিদ এবং প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। তো আমরা জানি যে আপনি প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সময়। তো এই খাতটির সাথে আপনার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আজকে আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, দেশের পোলট্রি খাত নিয়ে। আমরা দেখছি গত এক বছর যাবৎ এই খাতটিতে এক ধরনের অস্থিরতা চলছে, বিশেষ করে একদিন বয়সী মুরগির বাচ্চার দাম, এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে হঠাৎ করেই ডিমের দামের একটা দরপতন হয়েছে। তো এই কারণটা কি আসলে? এই ধরনের অস্থিরতা কি কারণে হচ্ছে? দেখুন, পোলট্রি খাত একটা সম্ভাবনাময় খাত, এবং গত কয়েক বছরে যে পোলট্রি খাতের যে প্রবৃদ্ধি, এটা খুবই চড়া প্রবৃদ্ধি, এবং আমাদের আমিষে ঘাটতি মেটানোর ক্ষেত্রে পোলট্রি একটা বিরাট ভূমিকা পালন করছে। এবং গত কয়েক বছর ধরে ভালোই উৎপাদন হচ্ছে এবং বাজারটা মোটামুটিভাবে স্থিতিশীল ছিল। কিন্তু সম্প্রতিকালে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে যে একদিনের বাচ্চার দাম, যেটা ব্রয়লারের ক্ষেত্রে 70-75 টাকা হয়ে গেছে, লেয়ারের বাচ্চার ক্ষেত্রে 120-25 টাকা এরকম হয়ে গেছে। কাজে এটা খুবই বেশি দাম, এবং এই দামটা এই পর্যায়ে যদি থাকে তাহলে যারা ছোট এবং মাঝারি খামারের মালিক যারা, তারা কিছুতেই এই ব্যবসায় টিকতে পারবে না। কাজেই এটা দামটা কমানো দরকার। তো দামটা কমানোর ক্ষেত্রে শুধু সরকার যে এখানে দায়িত্ব পালন করতে পারে শুধু সেটা নয়, যারা খামারের মালিক এবং যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও এখানে দায়িত্ব আছে, তাদেরও এখানে কর্তব্য আছে। এটা সাধারণত যদি হিসেব করা হয়, প্রোডাকশন কস্ট, একদিনের বাচ্চার প্রোডাকশন কস্ট কি পড়ে, সেটা তো 35 থেকে 40 টাকা, এর বেশি কিছুতেই হতে পারে না। কিন্তু সেটার দামটা এত দ্বিগুণ তিনগুণ বেশি হয়ে যাওয়া, এটা খুবই অস্বাভাবিক, এবং এটাকে কমানো দরকার প্রথমত। দ্বিতীয়ত, পোলট্রির ক্ষেত্রে আরেকটি সমস্যা হচ্ছে যে এখন খাদ্যের দাম চড়া। খাদ্যের দাম চড়া হওয়ার একটা বড় কারণ হলো যে খাদ্যের যে কাঁচামাল, বিশেষ করে গম এবং সয়াবিন, এগুলো তো বাইরে থেকে আনা হয়, এবং এখানে বাইরে গত 2 বছর ধরে উৎপাদনটা খুব বেশি ভালো না, গ্লোবাল প্রোডাকশনটা ভালো না হওয়ার কারণে দাম বেড়ে গেছে, ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোর দাম বেড়ে গেছে। কাজেই যখন আমদানি করা হয় তখন এইগুলোর দাম বেশি পড়ে। তার উপরে আবার সরকারিভাবে এটা আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যেটা আমদানি শুল্কটা হাই। কাজেই এই ক্ষেত্রে আমদানি শুল্ক হাই হওয়ার কারণে এখানে যারা খাদ্যের উৎপাদন করে তাদের উৎপাদন খরচ বেশি পড়ছে, এবং উৎপাদন খরচ বেশি হওয়ার পরে কারণে বাজারে এর দাম চড়া, এবং সেই কারণে ব্রয়লার প্রোডাকশন কস্ট বেশি হচ্ছে। আমি এই বিষয়ে একটা বিষয় যোগ করতে চাই, যে এই যে আপনি আমদানির কথা বলছেন, যে পোলট্রি ফিডের অনেক কাঁচামাল আমদানি করা হয়, এই বাচ্চার দাম নিয়ে যখন এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, তখন কিন্তু বেশ কিছু ব্যবসায়ী দাবি করেছিলেন যে পার্শ্ববর্তী দেশ অথবা অন্য কোথাও থেকে সেই বাচ্চাটা আমদানি করা যায় কিনা। তো এই ক্ষেত্রে আমদানির কি কোনো প্রতিবন্ধকতা আছে? আমদানি কিন্তু আগেও করা হতো, থাইল্যান্ড থেকে করা হতো, ইন্ডিয়া থেকে করা হতো, অন্যান্য দেশ থেকে আমদানি করা হতো, একদিনের বাচ্চা আমদানি করা হতো। তো এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কিন্তু একসময় ডিমও বাইরের থেকে আনার কথা চিন্তা করেছে এবং আমদানি করেছে। এখন উৎপাদন খরচ যদি খুব বেশি বেড়ে যায় এবং একদিনের বাচ্চার দাম যদি বাংলাদেশে ক্রয়ের ক্ষমতা বাইরে চলে যায়, তাহলে তার অর্ধেক দামে যদি বাইরে থেকে যদি পাওয়া যায়, তাহলে কেন সরকার এটা চিন্তা করবে না? সরকার তো সাধারণ ক্রেতা এবং সাধারণ ভোক্তা যারা, তাদের স্বার্থ রক্ষা করবে, এবং ছোট এবং মাঝারি খামারি যারা আছে তাদের স্বার্থ রক্ষা করবে। তো এই সব দিক যখন বিবেচনা করা হয়, তখন আমদানির পর্যায়ে হয়তোবা একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা হতেও পারে। আরেকটা বিষয়, যে ডিমের দাম হঠাৎ করে ডিমের দাম কমে যাওয়া, এবং উদ্যোক্তারা বলছেন যে আসলে বাজারে নকল ডিম পাওয়া যাচ্ছে কিংবা প্লাস্টিকের ডিম পাওয়া যাচ্ছে, এই ধরনের নেতিবাচক প্রচারণার কারণে
মানুষ ডিম খেতে ভয় পাচ্ছে, এটা দুটো কি আসলে কারণটা জিনিস কি? এখানে। একটা তো এখন খুব বেশি গরমের সময়, এই এই এত বেশি গরমের সময় ডিমের ভোগটা কিছু কম হয়। আর দ্বিতীয়ত একটা বাইরে একটা রিউমার আছে যে প্লাস্টিকের ডিম পাওয়া যাচ্ছে বা নকল ডিম পাওয়া যাচ্ছে, এই ধরনের কথাবার্তা আছে। কিন্তু এই ব্যাপারে বাংলাদেশে কিছু সমীক্ষা হয়েছে, বাংলাদেশ পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠান এই ব্যাপারে একটা সমীক্ষা করেছে, করে এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় নাই। তো কাজে এইটা অনেকটা রিউমার। কাজে এই রিউমার থেকে যারা আমরা বোদ্ধা মানুষ, যারা বুঝে, তাদেরকে এগুলো থেকে বিরত থাকা দরকার এবং মানুষকে বোঝানো দরকার যে এইদিকে এই রিউমারের প্রতি কান না দেয়া। এবং ডিমের একটা উৎপাদন খরচ আছে, সেই উৎপাদন খরচ পর্যন্ত যদি যারা বিক্রেতা তারা যদি না পায়, তাহলে এই পেশায় তারা টিকে থাকবে কি করে? কাজে ডিমের উৎপাদন খরচ যা, তার সাথে অত 10-15% প্রফিট যোগ দিয়ে যে দামটা হয়, সেই দামটা অবশ্যই তাদের প্রাপ্য। তবে ডিমের দামটাও নির্ধারিত হওয়া উচিত। ডিমের দামটা একটা ভালো স্টাডি, একটা ভালো সমীক্ষার উপর নির্ভর করে উৎপাদন খরচ দেখে ডিমের দামটা নির্ধারিত হওয়া উচিত এবং বাজারে সেই নির্ধারিত দামটা প্রচলন করা উচিত। আচ্ছা, আরেকটি বিষয় যে পোলট্রি শিল্পে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় বিশেষ করে ফিডের জন্য এবং ওষুধ শিল্পের জন্য, তার অধিকাংশ কিন্তু আমদানি করা হয় অর্ধেকেরও বেশি পরিমাণ, আর ওষুধ তো অনেকটাই আমদানি নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে এই যে পোলট্রি উদ্যোক্তারা তারা দাবি করছেন যে তাদের যে আমদানির উপরে অগ্রিম আয়কর এবং কাস্টম শুল্ক যে 10% দিতে হয়, এই দাবিগুলো তারা করেছেন যে এই শুল্কগুলো যেন প্রত্যাহার করা হয়। বিশেষ 5টি দাবি তারা জানিয়েছেন। আসলে এই দাবিগুলো কি সামনের বাজেটে বাস্তবায়ন হলে কোনো ইতিবাচক প্রভাব এই শিল্পে পড়বে কিনা? এটা তাদের দাবিটা খুবই যৌক্তিক দাবি। যেমন অগ্রিম আয়কর, এটা তো না হওয়াই উচিত, কারণ এটা মানুষের পুষ্টি সমস্যা আমাদের আছে এবং এই পুষ্টি সমস্যার সমাধানের জন্য ডিম এবং পোলট্রি এটা সহায়তা করে। কাজে এই দিক বিবেচনা করে অগ্রিম আয়কর এটা মওকুফ করা উচিত। দ্বিতীয়ত যে 10% যেই কাঁচামালের উপর যে 10% আমদানি শুল্ক, এটা খুবই বেশি। এই আমদানি শুল্ক হয় একেবারেই মওকুফ করা অথবা হ্রাস করা উচিত এবং এটা এই দাবিটা তাদের যৌক্তিক এবং এটার সঙ্গে সাধারণ মানুষ একাত্ম হবে, এটাই আমি মনে করি। আরেকটি বিষয়, পোলট্রি উদ্যোক্তারা বরাবরই দাবি করে আসছেন যে তাদের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য। তো এই বিষয়টি, এই দাবিটি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখুন, ব্যাংক ঋণের সুদ সরকার কৃষির ক্ষেত্রে বেশ হ্রাস করেছে, এখন তো 10%, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরো হ্রাসকৃত সুদে ব্যাংক ঋণ দেয়া হয়। যেমন কিছু কিছু সবজি, কিছু কিছু মশলা ফসল আছে, সেগুলোর জন্য 4% হারে সুদ হারে ঋণ দেয়া হয়। তারপরে গত 2 বছর ধরে দুগ্ধ খামার স্থাপনের জন্য, গবাদি পশুর ফার্ম স্থাপনের জন্য 5% হারে সুদ হারে ঋণ দেওয়া হয়। কাজেই পোলট্রি তো এর বাইরে কিছু না, বরং পোলট্রি আরো একটা সেন্সিটিভ অবস্থার মধ্যে থাকে যখন রোগ শোক হয়, রোগ বালায়ের সাধারণত আক্রমণ খুব বেশি। কাজে সেই কারণে পোলট্রির যারা ছোট এবং মাঝারি উদ্যোক্তা তারা টিকে থাকতে পারে না। অনেক ছোট এবং মাঝারি উদ্যোক্তা ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলি যে অনেক উদ্যোক্তারা বলছেন এখানে কিন্তু ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে বিদেশি কোম্পানি রয়েছে, তারা কিন্তু তাদের দেশ থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে এখানে ব্যবসা করছেন, ফলে এখানে এক ধরনের অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে অনেকেই বলছেন। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে দুটো কারণই। এক হলো যে কৃষির অন্যান্য ক্ষেত্রে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আছে, আবার যারা এখানে প্রতিযোগিতা আছে, বাইরের পুঁজি এসছে এবং অনুপ্রবেশ এবং এদের সঙ্গে একটা প্রতিযোগিতা হচ্ছে এবং সেখানে সুদের হার অনেক কম, 2-3% হারে। তো এই দিক থেকে বিবেচনা করলে আপনি যেটা প্রস্তাব করেছিলেন যে পোলট্রি ক্ষেত্রে সুদের হারটা কি হওয়া উচিত, আমার মনে হয় যে 4-5% যদি করা হয় এটা খুবই ন্যায়সঙ্গত হবে এবং পোলট্রি জন্য আমার মনে হয় যে আগামী বাজেটে 4-5% সুদ হারে ঋণ দেওয়ার ব্যাপারে সরকার বিবেচনা করতে পারে। তো আমরা একটু এখন কৃষির বাজেট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা যেটি দেখছি যে বরাবরই বাজেটের আকার বাড়ছে, মূল বাজেটের আকার অনেক বড় হচ্ছে। সেই ক্ষেত্রে
কৃষির যে বরাদ্দ সেটি আনুপাতিক হারে কমছে, এটি আমরা গত ৫-৭ বছর দেখছি। তা আসলে কৃষির যে প্রবৃদ্ধি বাড়ানোর একটি চ্যালেঞ্জ রয়েছে, সেই ক্ষেত্রে এই বাজেট বরাদ্দটি কিরকম হওয়া উচিত? দেখুন, কৃষির বাজেট 2010-11 সালে মোট কৃষি খাতে আমাদের টোটাল বাজেটের যে হিস্সা সেটা ছিল 10.6%। এটা কিন্তু গত 4-5 বছর এটা কমে গেছে এবং 2016-17 সালে এটা 6.5% নেমে এসছে। আবার যদি আপনি চিন্তা করুন যে মোট বাজেট প্রায় 170% বেড়েছে গত 5-6 বছরে, কিন্তু আমাদের কৃষি বাজেট 99% বেড়েছে। কাজেই এই যে একটা অসমতা, যে হারে মূল বাজেট বাড়ছে সেই হারে কৃষি বাজেট বাড়ছে না। কাজেই কৃষির খরচটা আংশিকভাবে কমে আসছে, সেই তুলনামূলকভাবে আপেক্ষিক অর্থে কৃষি এখানে বঞ্চিত হচ্ছে। কাজে এই বঞ্চনাটা সবার সামনে তুলে ধরা দরকার এবং এটা সবাইকে অনুধাবন করা দরকার যে কৃষি তো একটা এখন খুব ব্যয় সংকুল এবং খুবই কষ্টকর একটা পেশা হয়ে গেছে। তো সেখানে যদি উপযুক্ত বিনিয়োগ করা না হয় তাহলে রিটার্নটা ভালো হবে না। এবং বিশেষ করে আমাদের কৃষক ভাইরা যারা আছে তারা তো অনেক সময় পণ্যের ন্যায্য মূল্য পায় না, আবার বাজার থেকে যখন কৃষির উপকরণ কেনে তা ওয়ার্ল্ড প্রাইস থেকে আরো বেশি দামে কেনে। কাজে যেমন ধরুন পানি সেচের ক্ষেত্রে যে তেলের খরচ সেটা ওয়ার্ল্ড প্রাইস থেকে বেশি দামে বাংলাদেশের কৃষকরা দিচ্ছে, যে কারণে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কাজে এখানে যদি সরকারি বিনিয়োগ বাড়ানো না হয় তাহলে বেসরকারি বিনিয়োগ বাড়বে না। কাজেই এখানে সরকারি বিনিয়োগটা উৎসাহ হিসেবে কাজ করবে কৃষকের জন্য, এবং সেটা যদি বাজেট যদি বাড়ানো হয় তাহলে কৃষকের দিক থেকেও যে বিনিয়োগ সেটা বাড়বে এবং তাতে উৎপাদনটা উৎসাহিত হবে। এখানে একটি বিষয়, যেহেতু আপনি বলছেন যে কৃষি একটি ব্যয়সংকুল পেশা হয়ে যাচ্ছে, তো এই ব্যয়সংকুল পেশার সাথে সাথে আরেকটি বিষয় যে কৃষি কিন্তু একটি দুর্যোগ প্রবণ এবং দুর্যোগের একটি প্রভাব কৃষিতে থাকে, যেটি আমরা সম্প্রতি দেখেছি হাওড় অঞ্চলে। এবং এই হাওড় অঞ্চলে ক্ষতির সাথে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে যে উত্তরাঞ্চলে ব্লাস্ট রোগ ধানে বিশেষ করে ছড়িয়ে পড়েছে। আমাদের ভালুকাতেও এটা ব্লাস্ট রোগ দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আসলে চলন বিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আসলে বাজেটে কি ধরনের দেখুন বরাদ্দ থাকা উচিত কিংবা বাজেটে এবছর তো আমরা ক্ষতির অবস্থা দেখতে হবে। প্রায় এবছর বোরো ধানের উৎপাদন আশঙ্কা করা হচ্ছে 10 থেকে 12 লাখ টন চাল উৎপাদন কম হবে এবং এইটা তো পোষাতে হবে। তারপরে এই যে নেক্সট ক্রপ আসা পর্যন্ত এই হাওড় অঞ্চলের কৃষক তো সম্পূর্ণভাবেই সহযোগিতা নির্ভর থাকবে, কারণ তাদের ঘরে তো কিছুই নাই, খাবার নাই, তারপরে মাঠে তাদের ফসল নাই। কাজে এটা তো তাদেরকে সহায়তা করে যেতেই হবে। তো এই ধরনের সমস্যা শুধু এবছর হাওড় অঞ্চল হয়েছে তা না, প্রতি বছরই হয় এবং তার জন্য একটা দুর্যোগ মোকাবেলা তহবিল গঠন করা উচিত। এবং আমাদের যে জাতীয় কৃষি নীতি সেখানেও কিন্তু দুর্যোগ মোকাবেলা তহবিল গঠন করার কথা বলা আছে, কিন্তু এই পর্যন্ত দুর্যোগ মোকাবেলা তহবিল গঠন করা হয় নাই। আমি মনে করি এবং আমরা আশা করি যে এবছর থেকেই দুর্যোগ মোকাবেলা তহবিল গঠনের জন্য উদ্যোগ নেওয়া হবে এবং এখানে সাবস্ক্রিপশন দেওয়া হবে। তো সেই সাবস্ক্রিপশনটা যদি দেওয়া হয়, অর্থায়নটা বাজেটে যদি এই ধরনের কোনো ঘোষণা আসে, তো সেই ক্ষেত্রে এই অর্থের বাস্তবায়নটা কিভাবে হবে? এই তহবিলটা প্রতি বছরই সাবস্ক্রিপশন আসতে থাকবে, অর্থায়ন হতে থাকবে এবং সেখানে যখন যেখানে দরকার, যে সময়ে যে এলাকায় দুর্যোগ দেখা দিবে সেখানে এখান থেকে টাকা নিয়ে সেখানে খরচ করা হবে, কৃষকদেরকে সহায়তা করা হবে এবং বিশেষ করে যে উপকরণ, তখন কৃষকের উপকরণের অভাব থাকে, সেই উপকরণের অভাব মেটানো হবে এখান থেকে টাকা দিয়ে। কাজে এটার জন্য একটা তহবিল কৃষি মন্ত্রণালয় শুধু না, এটা শুধু শস্যের জন্য না, এটা অন্যান্য ফসলের জন্য হতে পারে এবং বিশেষ করে হাঁস মুরগি, তারপরে গবাদি পশু, মাছ, এগুলো তো দুর্যোগের মোকাবেলা হয়।
কাজে এবং এর জন্য এদেরও ক্ষতি হয়। কাজে চাষিদেরকে, সব চাষিদের জন্যই এটা করতে হবে এবং এখানে সব ধরনের চাষিদেরকে একযুগে একটা সমতার মাধ্যমে তাদেরকে সহায়তা করতে হবে এই দুর্যোগ। এই তহবিলে কি পরিমাণ অর্থ প্রাথমিকভাবে বরাদ্দ হওয়া উচিত? তো এটা অনেক বেশি অর্থ হওয়া উচিত। এটা তো আমাদের তো হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে ভর্তুকি দেওয়া হয়, বিভিন্নভাবে সহায়তা দেওয়া হয়। কাজে এখানে কয়েক হাজার কোটি টাকা তো খুবই স্বাভাবিক। এখানে একটা দুর্যোগ মোকাবেলা তহবিল গঠন করার জন্য কয়েক হাজার টাকা তো কিছুই না। আরেকটি বিষয় যে আমরা সচরাচর যেটি প্রতি বছরই দেখি যে কৃষিতে ভর্তুকির একটি পরিমাণ বরাদ্দ রাখা হয়, তো সেই পরিমাণটি আমরা দেখেছি যে গত 3 বছরেই 9,000 কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেই পুরো টাকা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। তো এই বাস্তবায়ন করতে না পারার কারণটা কি? দেখুন, 2011-12 সালে আমাদের ভর্তুকি ছিল 12,000 কোটি টাকা এবং গত বছর 2016-17 সালে সেটা 9,000 কোটি টাকা এসছে, কিন্তু সেই 9,000 কোটি টাকা খরচ করা যায়নি। এখানে 6,000 কোটি টাকা রিভাইজ বাজেটে 6,000 কোটি টাকা দেওয়া। এর আগের 2 অর্থ বছরেও কিন্তু 2,000 কোটি টাকা করে 7,000 কোটি টাকার বেশি খরচ করা যায়নি। বরাদ্দ ছিল 9,000, কিন্তু 7,000 এর 2 বছর আগে 7,100 কোটি, আর পরে গত বছর 7,000 কোটি টাকা খরচ করে, আর এই বছর 6,000। মানে আমাদের যে খরচের যে সুযোগটা, সেই সুযোগটা সীমিত হয়ে আসছে। তার প্রধান কারণ হলো যে আমরা যে ভর্তুকিটা দিই এটা সারের উপরে, ইমপ্লিসিট ভর্তুকি, এবং সারের উপরে আন্তর্জাতিক বাজারে সারের দাম কমে গেছে। সারের দাম কমে যাওয়াতে কাজে সারের উপর ভর্তুকিটা খুব কম হচ্ছে। কিন্তু আমাদের তো কৃষক তো শুধু সারের উপর নির্ভর করে না, কৃষক তো আরো অনেক উপকরণ আছে। কাজে সেই ক্ষেত্রে তো উপকরণ দাম বাড়ছে, কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। তাছাড়াও কৃষকের বিভিন্ন দুর্যোগ হয়, দুর্যোগের মোকাবেলা করে কৃষক, অনেক কষ্ট করে তাদের কাজ করে এবং অনেক সময় কৃষক তার ন্যায্য মূল্য পায় না। যে উপকরণ বেশি দামে ক্রয় করে, আবার কৃষির পণ্যটা ন্যায্য দাম পায় না, পণ্যটা কম দামে বিক্রি করে। তো এই সবগুলো তার ক্ষতির কথা চিন্তা করে অনেক ক্ষেত্রেই শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে নগদ ভর্তুকি প্রবর্তন করা হয়। আমরা যেটি জানি যে ইউরোপীয় ইউনিয়ন প্রায় 40% ভর্তুকি দেয়, তার মধ্যে অধিকাংশই হলো নগদ ভর্তুকি। এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে নগদ ভর্তুকি, বাংলাদেশেও 2009-10 সালে কিন্তু নগদ ভর্তুকি চালু করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এর পরবর্তী সময়ে নগদ ভর্তুকি দেওয়া হবে। এবং কৃষকদের অ্যাকাউন্টও করা, ব্যাংকে 10 টাকা করে কৃষকের অ্যাকাউন্ট খোলা হয়েছিল, প্রায় 1 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যার এরপর থেকে আর না দেওয়াতে এখন হয়তো 40% অ্যাকাউন্ট এখন আর নাই, ভ্যালিড নাই। তো কাজেই এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এটা আমরা বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি এবং সেখানে দেখা হয়েছে যে এটা খুবই ইউজফুল এবং এটা উৎপাদনের জন্য খুবই সহায়ক, কৃষকরা খুবই উৎসাহিত বোধ করে। তো এইটা যদি নগদ ভর্তুকি দেওয়া হয়, যেমন 20 থেকে 25,000 কোটি টাকা যদি কৃষি ভর্তুকি দেওয়া হয় এবং সেটা যদি নগদ ভর্তুকি হিসেবে কৃষকের কাছে দেওয়া হয়, তাহলে এটা অতি সহজে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং কৃষক সেটা পাবে এবং তার যত ধরনের ক্ষতি সেটা পুষিয়ে যাবে। কাজেই এখন সময় এসছে যখন আমাদের চিন্তা করতে হবে যে কি করে কৃষকের কাছে সরাসরি ভর্তুকিটা পৌঁছে দিতে হবে। ইমপ্লিসিট ভর্তুকি, যেটা আচ্ছাদিত ভর্তুকি, এই ভর্তুকিটা কৃষক তো বুঝতেও পারে না যে এখানে তিনি ভর্তুকি পাচ্ছেন। কাজেই কৃষক উৎসাহিত যদি আমরা সত্যিকার কৃষককে করতে চাই এবং তাকে যদি সত্যি সহায়তা দিতে চাই, তাহলে নগদ ভর্তুকি দেওয়া দরকার। আরেকটি বিষয় যে ভর্তুকিটা আমাদের 2011-12-তে ভর্তুকির পরিমাণ ছিল মোট বাজেটের প্রায় 6.5% এবং এখন এটা কিন্তু 2%-এর নিচে নেমে 2.5% ছিল, কিন্তু এটা যখন 6,000 কোটি টাকাতে নেমে এসছে, কাজে মোট বাজেটের সেটা প্রায় 2%-এর নিচে নেমে গেছে। কাজে এই ক্ষেত্রে একটা সীমারেখা নির্ধারণ করা দরকার যে কমপক্ষে 5%-এর নিচে কৃষি ভর্তুকিটা নামবে না এবং বাজেট যতই বাড়ুক 5% অর্থ কৃষি ভর্তুকির জন্য সংরক্ষণ করা হবে এবং এটার অধিকাংশ টাকা খরচ করতে পারছে না, অধিকাংশ ওইটা সরাসরি কৃষকের কাছে সরাসরি ভর্তুকিটা পৌঁছে দেওয়া হবে। সরাসরি ভাবে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আসবে সেই টাকাটা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে খোলা হবে, যেটা 2009-10 সালে করা হয়েছিল সেভাবে। কাজে খরচ না হওয়ার কোনো প্রশ্ন নেই।
না, সেই ভর্তুকির টাকাগুলো আসলে এই যে আমরা যান্ত্রিকীকরণের কথা বলছি, যে কৃষিতে যান্ত্রিকীকরণ এখন একটি সময়ের দাবি, কারণ হচ্ছে যে আপনার শ্রমিক সংকটের কথা এবং উচ্চ মজুরির কথা আপনি জানেন। তো সেই কারণে বলা হচ্ছে যে যান্ত্রিকীকরণে আমাদেরকে যেতে হবে। তো সেই যান্ত্রিকীকরণে কতটুকু ভর্তুকি না, রাখা হবে? কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি দেওয়া হয়, ভর্তুকি দেওয়া হয় কৃষি যান্ত্রিকীকরণে। যেখানে ভর্তুকি দেওয়া হয় সেখানে কৃষকের আগ্রহ কম। আসলে কৃষকের আগ্রহ এবং কৃষকের সবচেয়ে প্রয়োজন এখন হলো যে পাওয়ার টিলার এবং ট্রাক্টর, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার টিলার, যেটার জন্য মানুষ জমি চাষ করতে দেরি হয়। কিন্তু পাওয়ার টিলারের ক্ষেত্রে, ট্রাক্টরের ক্ষেত্রে তো কোনো ভর্তুকি দেওয়া হয় না। কাজে এখানে তো ভর্তুকি দেওয়া দরকার। অন্যান্য ক্ষেত্রে যেমন কম্বাইন হারভেস্টার বা অন্যান্য রিপার, এইসব ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়, 50% ভর্তুকি আছে। কিন্তু এটার মাত্রা যেমনি কম তেমনিভাবে এর ব্যাপকতাও কম, মানে কাভারেজটা খুবই কম। কাজে এটার কাভারেজ বাড়ানো দরকার এবং সেখানে আরো নতুন নতুন মেশিন, নতুন নতুন যন্ত্র আসছে, বিশেষ করে জমি কর্ষণের জন্য, যেটা আপনার পাওয়ার টিলার, ট্রাক্টর, এক্ষেত্রে ভর্তুকি দেওয়া দরকার। কারণ কৃষক নিজেরা পাওয়ার টিলার, ট্রাক্টর নিতে চায়, কিন্তু দাম তো খুব বেশি। কাজে এই ক্ষেত্রে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে কৃষক নিজেরাই এটা না, কিন্তু পাওয়ার টিলারের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না, ট্রাক্টরের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। ট্রাক্টরের ক্ষেত্রে, পাওয়ার টিলারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া দরকার। তো আজকে আমরা এখানেই আলোচনা শেষ করব। আশা করি যে এই বিষয়গুলো, কৃষির যে অর্জনগুলো রয়েছে সেগুলো ধরে রাখার জন্য সরকার এই বিষয়গুলোতে নজর দিবেন। তো দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।